আজ নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী থাকাকালীন ৪,৩৯৯ দিন কমপ্লিট করলেন। একই সঙ্গে এই রেকর্ড এতদিন ছিল পণ্ডিত জওয়াহরলাল নেহরুর নামে। তিনি কমপ্লিট করেছিলেন ৪,৩৯৮ দিন। কিন্তু এই দুটোর মধ্যে যে পরিস্থিতি ছিল, কার সময় কী ছিল, এবং একটি কথা আপনাদের বলতে চাইব যে পণ্ডিত জওয়াহরলাল নেহরু দেশের ভিত্তি তৈরি করেছিলেন, সেই ভিতের ওপরে আজ নরেন্দ্র মোদী ডিজিটাল যুগের কথা বলছেন। আসুন এই ব্যাপারে ডিটেলস জেনে নেব। অলোক ধারা, যিনি কংগ্রেস নেতা, তার বক্তব্য কি রয়েছে। দাদা, কি বলবেন? নমস্কার। প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাই, কারণ এরকম একটা সুন্দর একটা টপিক তুলে ধরার জন্য। গোটা ভারতবর্ষের মানুষ আজকে ডেটে যে ন্যারেটিভ সেট করে দেওয়া হচ্ছে, তার বাইরে বেরিয়ে যে আপনারা সমাজকে, জনগণকে আসল আয়না দেখানোর যে রাস্তা নিয়েছেন, তার জন্য আপনাদেরকে সাধুবাদ। এবং আজকে ধন্যবাদ অবশ্যই প্রাপ্ত যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এতদিন লংগেস্ট সার্ভিং প্রধানমন্ত্রী হিসেবে তার কার্যকাল চালাচ্ছেন। কিন্তু সঙ্গে এটাও বুঝতে হবে যে কার সঙ্গে এই কম্প্যারিজনটা হচ্ছে। আমরা আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু, ওই সময় ভারত স্বাধীন হওয়ার দিন থেকে উনি প্রধানমন্ত্রী, তখন ইলেকশন ছিল না। ইনি প্রথম প্রধানমন্ত্রী যিনি ইলেকশন সিস্টেম নিয়ে আসলেন। আজকে ডেটে যেভাবে ইলেকশন প্রসেসকে খতম করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, উনি প্রথম কিন্তু ইলেকশন প্রসেসটাকে নিয়ে আসলেন। এবং যে সময় উনি দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন, সেই সময় দেশে একটা সুইও তৈরি হতো না। দেশের অর্থনৈতিক পরিস্থিতি, দেশের মিলিটারি সিস্টেম, এডুকেশন, স্বাস্থ্য, সব দিক থেকে দেখতে গেলে দেশের একটা অরাজকতার পরিবেশ ছিল। এবং আপনারা জানেন ভালো করে যে ওই সময় প্রিন্সলে স্টেটে ভাগ ছিল, 565টা প্রিন্সেস স্টেট ছিল। 65 কি 56 হবে, আমার এক্স্যাক্ট মনে নেই। তো ওই সময় প্রত্যেকটা স্টেট ভাবছিল যে তারা হয়তো আলাদাভাবে নিজেরা স্বাধীন হয়ে যাবে, কিন্তু না। সর্দার বল্লভভাই প্যাটেল এইটার সমস্ত দায়িত্ব নিয়ে প্রত্যেকটা প্রিন্সেস স্টেটকে একত্রিত করে ইউনাইটেডলি ভারতবর্ষ তৈরি করেছিলেন। যে ভারতবর্ষের আমরা চিত্রটা দেখছি, ওটা দেখতে পাচ্ছি, এইটা যদি সেদিন না করা হতো তো সেই আজকের এই ভারতবর্ষ উঠে আসতো না। উঠে আসতো না। প্রত্যেকেই ভাবছিল যে প্রত্যেকটা দেশের মানে স্টেটের যে রাজারা ছিল এবং নবাবরা ছিল, তারা মনে করেছিল যে তারা আলাদা আলাদা করে স্বাধীন হয়ে যাবে দেশ, কিন্তু তা হয়নি। ইউনাইটেডলি ভারতবর্ষ, ইউনিটি ডাইভার্সিটি, প্রত্যেকটা কালচার, প্রত্যেকটা ভাষা, প্রত্যেকটা বর্ণের মানুষকে ইউনাইটেডলি ভারতবর্ষ হিসেবে আজকে আমরা দেখতে পাচ্ছি। দায়িত্ব নেওয়ার পর উনি যেটা করেছিলেন, যে প্রকৃত অর্থে নেশন বিল্ড আপ করেছিলেন। দেশের নিজস্ব, তখন মনে আছে আপনাদের যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হলো, নন অ্যালাইন্ড গ্রুপ তৈরি করেছিলেন উনি, যার নেতৃত্ব দিয়েছিলেন গোটা বিশ্বের মধ্যে একটা উদাহরণ রাখার জন্য, যে কোনো পাওয়ারফুল শক্তির সঙ্গে আমরা যাব না, কিন্তু আমরা নিজেরা একটা স্ট্যান্ড নেব, ওয়ার্ল্ডে যাতে স্থিতাবস্থা বজায় থাকে। ওই সময় উনি পার্লামেন্টারি ডেমোক্রেসি নিয়ে আসছিলেন, মাল্টি পার্টি সিস্টেম চালু করেছিলেন। আজকে ডেটে আমরা যে এত পার্টি যে ইলেকশনে পার্টিসিপেট করছে, ওনারই অবদান ওই সময়। প্ল্যানিং কমিশন চালু করেছিলেন এবং ইসরো তৈরি করেছিলেন, এবং উনি এডুকেশনাল সিস্টেম নিয়ে আসলেন। ইকোনমিক সিস্টেমটাকে কিভাবে নিয়ে আসা যায় সেটা করলেন। আইআইএম তৈরি করলেন, আইআইটি তৈরি করলেন, এইমস তৈরি করলেন। মানে উনি প্রকৃত অর্থে দেশকে বিল্ড আপ করতে গেলে যা করার দরকার, অজস্র ড্যাম করেছেন, বিদ্যুৎ কেন্দ্র করেছেন, নিজস্ব মানে স্বনির্ভরশীল ভারত যাতে হতে পারে সেইটা অক্লান্ত পরিশ্রম দিয়ে উনি করে গেছেন। ইভেন পণ্ডিত নেহরুকে আপনি দেখবেন, ওনার 2টা টার্ম হয়ে যাওয়ার পর উনি স্বেচ্ছায় বলেছিলেন যে আমি আমার কাজ আমি করে দিয়েছি, এরপর আমি আর ইলেকশন লড়ব না। কারণ ওনার পারপাস ছিল দেশকে নিজের পায়ে স্বনির্ভরশীল করে দাঁড় করিয়ে দেওয়া। সেটা উনি সফলভাবে করেছিলেন, কিন্তু জনগণের চাপে ওনাকে আমৃত্যু প্রধানমন্ত্রী থাকতে হয়েছিল। কিন্তু আমরা পরবর্তীকালে যেটা দেখতে পাচ্ছি, সব কিছুর জন্য নেহেরুকে দায়ী করে একটা যেন কেমন একটা পরিবেশ তৈরি করে দেওয়া হচ্ছে যে সব কিছুর জন্য নেহেরু দায়ী।
হ্যাঁ, আজকের ডেটে দেশ যেখানে দাঁড়িয়ে আছে তার জন্য নেহেরু দায়ী। নেগেটিভ পারপাসে নয়, পজিটিভ কাজের জন্য নেহেরু দায়ী। কারণ নেহেরুই দেশটাকে তৈরি করে দিয়েছিলেন। আমি আজকের ডেটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে কৃতিত্ব সেটাকেও খাটো করছি না। কিন্তু আমরা কম্প্যারিজনে কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি ২০১৪ সালের পর থেকে নাকি ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। এই ন্যারেটিভ সেট করা হচ্ছে। তা নয়। কঙ্গনা রানাওয়াত এই কথা বলেও ছিলেন। বলেও ছিলেন। ওনাদের সাংসদরা এবং ওনাদের পদাধিকারী যারা ব্যক্তি আছেন তারা অনেকেই বলেছেন এই কথাটা। এটা খুব দুঃখজনক যে ভারতবর্ষে থাকে সেই ভারতবর্ষকে এই ন্যারেটিভ সেট করে দেওয়া হলো যে ২০১৪ সালের পর হলো। তারপর স্যার, আপনাকে একটু ইন্টারাপ্ট করবো, আরেকটা জিনিস জানতে চাইবো যে অনেকের সময় একটা নেগেটিভ শোনা যায় যে নেহরু যে আজাদি নিয়েছিলেন সেটা নাকি লিজে নেওয়া হয়েছিল। এইটা কি কোনোদিন সম্ভব? কি বলবেন? এটা একদম কি বলবো, অ্যাবসার্ড কথা পুরো। এর কোনো মানে হয় না। কারণ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1932 এটা ইতিহাস যেটা বলে সেই অনুযায়ী কিন্তু আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট চলতো। এবং এটা তখন ব্রিটিশ রাজ ছিল। ব্রিটিশ আমলেই কিন্তু এই আইনটা তৈরি হয়েছিল এবং সেই আইনটার অ্যাবলিশ পরবর্তীকালে হয়। তো ওই অনুযায়ী আমাদের সরকার এটা হচ্ছে হস্তান্তর হয়েছিল, দেশের স্বাধীনতা হস্তান্তর হয়েছিল। তো এইটা যারা ন্যারেটিভ সেট করছে এটা খুব ভুল কথা। দেশ তখনই স্বাধীন হয়েছিল এবং এটা পরবর্তীকালে স্বাধীন হয়নি। আর দ্বিতীয়ত ইতিহাস এইভাবে বদলানোও যায় না। ইতিহাস যখন তৈরি হয় ইতিহাসের সঙ্গে সূত্র থাকে, সোর্স থাকে। উইথাউট এনি সোর্স ইতিহাস কখনো হতে পারে না। কারণ সমসাময়িক ইতিহাসকাররা একজন ইতিহাস লিখে যায়নি, শয়ে শয়ে হাজারে হাজারে ইতিহাস বিদরা তারা রিসার্চ করে সোর্স দিয়ে লিখেছে। তো সেই ইতিহাসকে কেউ খণ্ডন করতে পারবে না। জার্মানির হিটলারও পুরো লাইব্রেরি জ্বালিয়ে দিয়েছিলেন, ভাবছিলেন যে দেশের ইতিহাস হয়তো নষ্ট করে দেবেন বা লোককে জানতে পারবে না। কিন্তু ইতিহাস কিন্তু কখনো মুছে যায়নি। আবার হিটলারের পতন হয়েছে এবং ইতিহাসও আবার ঠিক সেইভাবেই আবার ফিরে এসছে। তো নিজে ইতিহাস তৈরি করব সেই লক্ষ্য নিয়ে পুরানো ইতিহাসকে ভুলে যাব, এই ন্যারেটিভটা তৈরি করা বা এই চেষ্টা করাটাও গণতন্ত্রের পক্ষে ক্ষতিকারক এবং দেশের জন্যও ক্ষতিকারক। আপনার থেকে আরেকটা জিনিস জানতে চাইবো, ঠিক স্বাধীন হয়েছে দেশ, দেশ যেরকম আস্তে আস্তে এগোচ্ছে, ঠিক সেই সময় পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয় এবং যেই যুদ্ধ আমরা জিতি, সেই ব্যাপারে কি বলবেন? ব্রিটিশরা আমাদের দেশ নিয়ার অ্যাবাউট প্রায় 2 বছর আমাদের ব্রিটিশদের নিয়ে কখনো বিজেপি মুঘলরা তার আগে রাজত্ব করে গেছে, তারা এসে রাজত্ব করেছে, তারা এখানে এসে থেকেছে, তারা এখানকার সম্পদ লুট করে নিয়ে যায়নি। তারা এখানেই হসপিটাল তৈরি করেছে, রাস্তাঘাট তৈরি করেছে। শের শাহের আমলের রাস্তা এখনও পর্যন্ত আমরা রিপ্লেস করি। যত মনুমেন্ট আছে, যত ঐতিহাসিক জায়গা আছে সব মুঘল আমলে তৈরি করা হয়েছে। ইভেন যে লালকিলা পতাকা উত্তোলন করা হয় সেটাও মুঘলের সময়কার তৈরি। তৈরি করা হয়েছে। তারপর এসে ব্রিটিশরা দেশকে লুট করেছে। যেই ব্রিটিশদের কথায় বলবো, এটা খুব শব্দটা খুব খারাপ শব্দ, দালালি করা যেটা, সেটা এই আরএসএস তৎকালীন সময় করেছে, বিজেপিও করেছে। বিজেপি তো ছিল না তখন, আরএসএস করেছে। এবং এদের মতাদর্শগতভাবে এরা সব সময় এর সঙ্গে ব্রিটিশদের সঙ্গে থেকেছে। আজকে আপনি কোনো দিনই ব্রিটিশদের নিয়ে কোনো কথা কিন্তু বিজেপির মুখ দিয়ে শুনতে পাবেন না। কারণ এইটা দিয়ে ন্যারেটিভ সেট হবে না, শুধু সেট হবে হিন্দু আর মুসলিম দিয়ে। তার জন্য যে জাস্ট ইমিডিয়েট পাস্ট যে ব্রিটিশ রাজ ছিল সেইটাকে বাদ দিয়ে তার আগে যারা রাজত্ব করেছিল তাদেরকে নিয়ে তৈরি করা, কারণ শুধু খালি মানুষের মধ্যে মানুষের বিভেদ তৈরি করা। এবার দ্বিতীয় কথা আসি যে প্রকৃত অর্থে, কারণ দি নেশন তো টু নেশন থিওরি এটা জিন্না এবং তখন হিন্দু মহাসভা আরএসএস তখনই এরা প্রথম নিয়ে আসছিল যে এটা করা উচিত জাতিভেদ হিসেবে এবং ধর্মের ভিত্তিতে। গান্ধীজি এর বিরোধ করেছিল এবং কংগ্রেসও বিরোধ করেছিল, কিন্তু আলটিমেটলি হয়নি। এবং প্রথম ইলেকশনে যখন আমাদের আন্দোলন হয়, ইলেকশনের আগে ভারত ছাড়ো আন্দোলন যখন হয়, তখন কিন্তু কংগ্রেস সমস্ত নেতারা ভিতরে ছিল। তখন কিন্তু সরকার 1932 যে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আছে ওই অনুযায়ী মোহাম্মদ জিন্নার পার্টি ছিল
এবং আরএসএস মানে হিন্দু মহাসভা, এরা দুজনে মিলে কিন্তু সরকার তৈরি করেছিল, সরকার চালিয়েছিল। পরে যখন ইলেকশন হলো, ইলেকশনের সময় কিন্তু এরা দুজনেই কিন্তু নিশ্চিহ্ন হয়ে গেল। কংগ্রেসকে কিন্তু সাধারণ মানুষ বিপুল ভোটে জয়ী করে নিয়ে আসছিল। ইন্দিরা গান্ধী প্রকৃত অর্থে আজকের ডেটে সব থেকে বড় হিরো হিসেবে দেখা হয়। কেন? পাকিস্তানকে ভেঙে দুটুকরো করে নিয়েছিল। আজকের ডেটে বাংলাদেশের যে হালত হয়েছিল, যে জেনজি আন্দোলন হলো, নির্বাচিত সরকারকে যখন উৎখাত করার চেষ্টা হলো শেখ হাসিনাকে এবং আমাদের মিত্র কান্ট্রি, তারা যখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে যখন হেল্প চাইলো, তখন কিন্তু হেল্প করলো না। হোয়ারাজ আমাদের ইন্দিরা গান্ধী কিন্তু আমেরিকার মতো শক্তিধর রাষ্ট্রকে, নিক্সনকে তার রক্তচক্ষু উপেক্ষা করে পাকিস্তানকে দুটুকরো করে দিয়ে বাংলাদেশ তৈরি করেছিল। তো সাহসের দিক থেকে এবং কাজে রেজাল্টের দিক থেকে কংগ্রেস যে কাজ করে গেছে, বিজেপি তার সিকি ভাগও করতে পারেনি। তার জন্য ইন্দিরা গান্ধীকে আয়রন লেডি বলা হয়। 100%। উনি ওনার দেশের অর্থনৈতিক পরিস্থিতি যখন খারাপ হয়, ওনার সমস্ত গয়না উনি বন্ধক রেখে দিয়েছিলেন এবং দিয়ে দিয়েছিলেন, দেশের জন্য দান করে দিয়েছিলেন। আজকের ডেটে সমস্ত নেতারা লুটপাট করতে ব্যস্ত। একজনকে আপনি দেখেছেন, পণ্ডিত নেহেরুর বাবা মতিলাল নেহেরু তখন ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে হায়েস্ট পেইড লয়ার ছিলেন। ওয়ার্ল্ডের মধ্যে হায়েস্ট পেইড লয়ার মতিলাল নেহেরু। উনি এবং ওনার ছেলে ছিলেন জওহরলাল নেহেরু। কোটিপতি বাপের সন্তান, চাইলে আরামসে জীবনযাপন করতে পারত, কিন্তু দেশ স্বাধীন হওয়ার জন্য সব থেকে বেশি যদি জেল খেটে থাকেন 11 বছর উনিই জেল খেটেছেন। তো ওনাকে নিয়ে, ওনার মতো এই সমস্ত মহাপুরুষদেরকে নিয়ে সমালোচনা করে, তাদের সব কিছু দোষারোপ করে তাদের যে কৃতিত্ব তাকে খাটো করা কখনো যাবে না। আজকে ডেটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কৃতিত্বকে খাটো করছি না, কিন্তু অন্য কাউকে খাটো করে তুমি যদি মহান হতে চাও, তাহলে ইতিহাস তোমার পিছু নেবে। আজকে 14 সালে পর থেকে উনি যখন ক্ষমতায় আসছেন, তারপর থেকে কত রকম কেলেঙ্কারি, ইভেন একটা স্টুডেন্টদের যে এক্সাম নেওয়া, সেই এক্সামটা পর্যন্ত ঠিক মতো করে নিতে পারেন না, পেপার লিক হয়ে যায়, চাকরি নেই, রেল বিক্রি করে দিয়েছে। যে সমস্ত সংস্থাগুলো এলআইসি, আজকে ডেটে 15 লক্ষ কোটি টাকার যে ঘোটালা উঠছে, 15 লক্ষ কোটি টাকা। কে ছিলেন উনি? নরেন্দ্র মোদীর বন্ধু ছিলেন। এবং সেখানে কার টাকা লাগিয়েছিল? আমার আপনার টাকা, এলআইসির টাকা লাগানো ছিল। তো কেলেঙ্কারি ভরপুর। সেখানে আপনি সুকর্মের জন্য বন্দিত হবেন, সেটা সবাই মেনে নেবে, কিন্তু কুকর্মের জন্য বন্দিত হওয়া, এটা তো জনগণ দেখছে এবং জনগণ বুঝছে যে সত্যি সত্যি আমি লংগেস্ট সার্ভিং প্রধানমন্ত্রী হয়ে দেশকে আমি কত আগে নিয়ে যেতে পারলাম। গোটা বিশ্বে আজকে দেশের অবস্থা এমনভাবে ন্যারেটিভ সেট করা হয়েছে যে দেশকে যেন গোটা ভারত মানে ওয়ার্ল্ড আজকে প্রথম চিনছে। এমন নয়। পণ্ডিত নেহেরুকে তখন আমাদের দেশের বিমান ছিল না, যার জন্য ওনার জন্য স্পেশাল বিমান আমেরিকার প্রেসিডেন্ট পাঠিয়ে দিয়েছিলেন। এই ছিল ওনার প্রত্যেকটা দেশের, আমাদের ইন্ডিয়ার প্রতি একটা মানে শ্রদ্ধার চোখে দেখার চিন্তাধারা। রাজীব গান্ধী যখন গিয়েছিলেন, তখন রাষ্ট্রপতি নিজে রিসিভ করতে চলে আসছিলেন। যে জায়গায় দেখা হতো, আজকে ডেটে ইরানকে বলেন আপনি, ইরানের কয়েকদিন আগেই দেখছিলাম ওখানকার এক অর্থমন্ত্রী, উনি বলছিলেন যে গোটা বিশ্বে ভারতকে যে চোখে দেখা হতো, শুধু পাওয়ারফুল কান্ট্রি হিসেবে দেখা হতো না, দেখা হতো যে পুরো ওয়ার্ল্ড যখন অশান্ত হয়ে যায়, ভারতবর্ষ তার মোরাল গ্রাউন্ড নিয়ে যে স্ট্যান্ড নিত, সেই স্ট্যান্ডের জন্য গোটা বিশ্বের কাছে ভারতবর্ষ সমাদৃত ছিল। কিন্তু আজকের ডেটে যে পরিস্থিতি, জিও পলিটিক্যাল যে পরিস্থিতি এবং দেশের বিরুদ্ধে দেশের যে মারামারি, কাটাকাটি, অ্যাটাক হচ্ছে, এটার উপরে ভারতবর্ষের কোনো স্ট্যান্ড নেই। তো যার ফলে স্যার, আপনার থেকে জানতে চাইব, ঠিক যে কথাটি আপনি বলছিলেন যে বাংলাদেশকে যে সময় আজাদ করা হচ্ছে, সেই সময় যখন ইউএস তার বেড়া পাঠাচ্ছে, সেই সময় রাশিয়া আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল, এবং আজকে যখন অপারেশন সিন্দুর হয়, তখন কোনো দেশকে আমাদের পাশে পাওয়া যায় না। কি বলবেন? আমরা আন্তর্জাতিক পলিটিক্সে আমরা সত্যি অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছি। না হলে আমাদের মিত্র কান্ট্রি নেপাল আমাদের চোখ রাঙায়, ভুটান আমাদের পাশ থেকে সরে যায়, বাংলাদেশ আমাদের চোখ রাঙায়। মানুষ যত শক্তিশালী হয়ে যাক না কেন, তার প্রতিবেশীর সঙ্গে যদি তার সুসম্পর্ক না থাকে, যেটা আমাদের ছিল, আমাদের প্রতিবেশী প্রত্যেকটা দেশ ভারতবর্ষকে সমীহ করে চলতো এবং সুসম্পর্ক সবসময় বজায় রেখে চলতো। বড় ভাইয়ের কাজ হচ্ছে ছোট ভাইয়ের পাশে সবসময়
সুষ্ঠুভাবে থাকা, নাকি তাকে চোখ রাঙিয়ে ভয় দেখিয়ে ধুমকি দিয়ে থাকা। আজকে ডেটে আমাদের প্রতিবেশী কোনো রাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো নেই। কেন ভালো নেই? তার জন্য আমাদের পররাষ্ট্রনীতি দায়ী। পররাষ্ট্রনীতি নিয়ে যতটা কম বলা যায় ততই ভালো। গোটা বিশ্বের আজকে যে র্যাঙ্ক আমাদের সমস্ত কিছু দিক থেকে, ফ্রিডম ইন্ডেক্সে দেখেন, আপনার জার্নালিস্টে দেখেন, দুর্ভিক্ষের দেখেন, প্লাস হচ্ছে লিটারেট দেখেন, আজকে ডেটে কোন জায়গাতে আপনি দেখবেন? সব জায়গাতে এমন একটা জায়গায়, মানে শুধু খালি মানে গরম হাওয়া দিয়ে বেলুনকে ফুলিয়ে রাখা হচ্ছে। দেশের অর্থনীতির যে পরিস্থিতি, সে অর্থনীতিকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হচ্ছে। গোটা বিশ্ব এটা নজর রাখছে যে আমাদের যে প্যারামিটারগুলো ঠিক করা হয়, যে অর্থনীতির ইন্ডেক্সগুলো যেগুলো পরিমাপ করার জন্য, সব প্যারামিটার চেঞ্জ করে দেওয়া হয়েছে। প্ল্যানিং কমিশনকে চেঞ্জ করে দেওয়া হয়েছে, তার কোনো ভূমিকাই নেই। আজকে ডেটে দেশের ইলেকশন কমিশন, যেটা নিরপেক্ষভাবে থাকার কথা, তাদের তরফ থেকে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর কাছে ইনফরমেশন যাচ্ছে। বুঝতে পারছেন তাহলে কোথায় আলগা হচ্ছে? দেশের যারা বিউরোক্র্যাট তারাও বুঝতে পারছে যে দেশের প্রতি অন্যায় হচ্ছে, যার জন্য তারাও কিন্তু আজকে ডেটে বেরিয়ে এসে চাইছে বিরোধী শক্তির হাত শক্ত করতে। যতই চেপে রাখুক, আজকে ডেটে মিডিয়াকে তো পুরো পারচেস করেই নিয়েছে, কিন্তু সোশ্যাল মিডিয়ার উপর যেভাবে কন্ট্রোল করেছে, আজকে ডেটে এই সরকারের এত ভয় কেন? আরটিআই অ্যাক্ট কে নিয়ে আসছিল? কংগ্রেস গভর্নমেন্ট নিয়ে আসছিল। যে সরকার উত্তরদায়ী থাকবে সব কিছুর জন্য, কারণ সরকার জনগণই চুজ করেছে, সেই জনগণের জানার অধিকার আছে। আপনি জানেন হয়তো এই লোকসভাতে সন্তর্পণে এই আরটিআই অ্যাক্টকেও চেঞ্জ করে দিয়েছে। আপনি যে কোনো ডিপার্টমেন্টে আরটিআই করে তথ্য জানতে চান, আপনি পাবেন না। আজকে ডেটে সিম্পল কয়েকদিন আগেই আমরা দেখছিলাম যে প্রধানমন্ত্রী রিলিফ ফান্ড একটা যেটা ছিল, রাজীব গান্ধীর সময় তৈরি করা হয়েছিল, ওখানটায় 1 পয়সারও কোনো এদিক ওদিক ছিল না, অ্যাকাউন্টেবল ছিল, ওপেন ছিল। দোষারোপ করা হলো, কিন্তু ওটা প্রমাণ হলো যে না, ওখানে কোনো কিছু দুর্ঘটনা ঘটেনি এবং ঘাপলিং কিছু হয়নি। হোয়ারাজ প্রধানমন্ত্রী নিজের নামে পিএম কেয়ার ফান্ড করলেন, এবং টাকা কারা কারা দিল? সমস্ত পিএসইউ এবং আমাদের সরকারি সংস্থা, বেসরকারি সংস্থা, তারা টাকা দিল। সেই টাকার হিসাব আজ পর্যন্ত নেই। টাকা কোথায় ইউজ হয়েছে তার ওই হিসাব নেই। কোর্টে গেলে কোর্ট বলছে না, ওটা হচ্ছে প্রাইভেট সংস্থা। প্রধানমন্ত্রী যে এখানকার হেড থাকবেন, সেটা প্রাইভেট সংস্থা হতে পারে কি করে? আজকে ডেটে হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি নতুন নতুন যেগুলো আইন নিয়ে আসছে, সেগুলো আমাদের সংবিধান বিরোধী। প্রচুর আইন আছে, সেই আইনগুলোকে নিয়ে সুপ্রিম কোর্টে হিয়ারিংয়ে মামলা ফাইল হয়ে আছে, কিন্তু হিয়ারিং সময় হচ্ছে না, ওটাকে ডিলে করে দেওয়া হচ্ছে। প্রত্যেকটা দেশে আইনের শাসন যদি প্রপারলি বজায় থাকে, তাহলে দেশ আগে এগোবে। এবং আজকে ডেটে লক্ষ লক্ষ স্টুডেন্টের যে নিয়ে যে ছেলে খেলা চলছে, পেপার লিক করে দেওয়া, এটা সিস্টেমেটিক্যালি করে দেওয়া হচ্ছে। এইখান থেকে আপনার থেকে জানতে চাইবো যে কংগ্রেস আমলে এমনও দেখা গেছে যে রেল দুর্ঘটনার জন্য দায় নিয়ে রেলমন্ত্রী তার পদত্যাগ করে দিলেন, কিন্তু এখন অবধি কন্টিনিউ একের পর এক পেপার লিক হচ্ছে, অথচ দায়ী কারো না। কারণ কেউ সেটাকে সামনে আনিয়ে বলছে না যে দায়ীটা কার। এবং একই সঙ্গে বলা হলো যে পরের বার যে রি এক্সাম হবে, তাতে পেপার নিয়ে যাবে ইন্ডিয়ান এয়ারফোর্স। তাহলে কোথাও কি এটা জেনে বুঝে বুদ্ধি করে লাগানো হয়েছে কাউকে? কারণ এরপরে যদি কেউ বলে, তাহলে সে মানে ইন্ডিয়ান এয়ারফোর্স আর্মির বিরুদ্ধে বলছে। ব্যাপারটা কি সেরম নাকি? মুশকিলটা হচ্ছে কি, যে দেশের গণতন্ত্র যখন চলে তখন পদত্যাগ হয়, কারণ জনগণের দায়িত্ব নিয়ে মাথায় নিয়ে সে সরে যায়। যখন রাজতন্ত্র চলে তখন কিন্তু পদত্যাগ হয় না, রাজা তো সরবে না। কিং ক্যান ডু নো রং। সরকারে আসার পরই বলে দিয়েছিলেন আমরা 50 বছর রাজত্ব করব। এই যে শব্দটা ইউজ করেছিলেন, প্রকৃত অর্থে তাই চলছেন। যতই ভুল করুক, পদত্যাগ করব না, কারণ দায়িত্ব তো ওনার নয়, দায়িত্ব তো যারা নিচে আছে তারা করছে। এবং তাদেরকে কারা অ্যাপয়েন্টমেন্ট করে দিচ্ছে? সরকারি অফিসারদের আজকে ডেটে নিটের যে কারা পরিচালনা করে? বেসরকারি সংস্থা, একটা এনজিও। এত বড় দেশের এত বড় পরীক্ষার ভাগ্য নির্ধারণ করে, তারা ঠিক করে। কেন এটা সরকারি সংস্থা করে না? আজকে কৃতিত্ব, আজকে আমাদের প্রধানমন্ত্রীকে দেখি রেল উদ্বোধন করার জন্য স্টেশনে স্টেশনে উনি চলে যাচ্ছেন। ওনার কাজ তো স্টেশনে গিয়ে রেল উদ্বোধন করার নয়, উনি ওইটা করছেন, ওইটার জন্য টাইম পাচ্ছেন। কিন্তু একটা সুস্থভাবে পরীক্ষা নেওয়ার জন্য একটা সংস্থা উনি তৈরি করতে পারছেন না, প্রাইভেট সংস্থাকে দিয়ে দেওয়া হচ্ছে। তার মানে জেনে বুঝে
আমি করতে দিচ্ছি, করুক, দায়ভার আমার নয়, কিন্তু কৃতিত্ব যেটা হবে সেটা আমার। একই সঙ্গে আপনার থেকে জানতে চাইবো যে আজকের ডেটেও ওই মানে যদি আমি ওয়েস্ট বেঙ্গল ইলেকশন দেখি, সেইখানেও এইমসের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু এই এইমস তৈরি করেছিলেন পণ্ডিত জওয়াহরলাল নেহেরু, এবং ওনার প্ল্যানিং থেকেই প্রথম এইমস তৈরি হয়। সে ব্যাপারে কি বলবেন? এখনো পর্যন্ত যেটা মানে বলার কথা, এইমসটা যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল, সাধারণ মানুষ উচ্চ মানের যাতে চিকিৎসা ব্যবস্থা পাওয়া যায়। ওই সময় যখন দেশ স্বাধীন হয়েছিল, তখন দেশের অর্থনীতি যা ছিল, দেশের পরিস্থিতি যা ছিল, তখনকার সময় এটা অনেক বড় মায়নে রাখে যে ওই সময় উনি এটা চিন্তা করেছিলেন। কম্পারেটিভলি আজকে ডেটে প্রত্যেকটা জেলাতে একটা করে এইমসের মতো হসপিটাল হওয়া উচিত ছিল। কংগ্রেস গভর্নমেন্ট যাওয়ার পর, এই বিজেপি সরকার আসার পর কটা এইমস হয়েছে আপনি বলেন? এইমসের ধাঁচে কটা হসপিটাল হয়েছে বলেন? উল্টে যতগুলো হসপিটাল ছিল বন্ধ হওয়ার মুখে, পরিষেবা পাচ্ছে না, তার প্রকৃত অর্থে চিত্র আমরা কিন্তু কোভিডের সময় পেয়েছিলাম। যে দরভঙ্গা এইমসের ব্যাপারে অনেক কথা হয়েছিল এবং বলা হয়েছিল উদ্বোধনও হয়ে গেছে, ফাঁকা জমি কিন্তু দরভঙ্গা এইমসে যেটা দেখা গেল যে এখন অবধি শুধুমাত্র গেট তৈরি হয়েছে। শুধু গেটটুকুই হয়েছে, ওটা এখনো ফাঁকা জমিন হয়ে আছে। কাগজে কলমে অনেক কিছু হচ্ছে। আজকে ডেটে এত ফ্লাইওভার তৈরি হচ্ছে, মুখে হয়ে যাচ্ছে ফ্লাইওভার, কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে যে ওটা যেদিনকার উদ্বোধন হলো তার পরের দিনই ভেঙে পড়ে গেল। কালকেই দেখছিলাম গুজরাটে 280 কোটি টাকা খরচা করে একটা ফ্লাইওভার তৈরি হয়েছে, 8 বছর না কত সময় নিয়ে। তার পরের দিনই দেখা যাচ্ছে ওটা পুরো একদম পিচ উঠে গেছে, রাস্তা খারাপ হয়ে গেছে, ভেঙে পড়ার মতো কন্ডিশন। এগুলোকে কি বলবেন? কোরাসন ছাড়া অন্য কিছু বলবেন? ব্রিজের কথা বললেন বলে আমার মনে পড়লো, মোরবি ব্রিজ যখন ভাঙায়, তার টেন্ডার দেওয়া হয়েছিল অজন্তাকে, এবং ওই ব্রিজটির বৈশিষ্ট্যই হচ্ছে যে ব্রিজটি হ্যাঙ্গিং এবং নড়তে থাকে। বাট যখন ব্রিজটি ভাঙা হয় তখন দায়ী দেওয়া হয় যে ওতে লোক উঠেছিল কেন। আমার কথা হচ্ছে যে লোকগুলো তো টিকিট নিয়ে উঠেছিল, তাহলে টিকিট যে ইস্যু করেছিল তার কি কোনো দায় নেই? 100%। এই সরকার সত্যি কথা বলতে নিজের ঘাট থেকে সমস্ত দায় ভার ছেড়ে দেওয়ার দায়িত্বটা নিয়েছে। রেসপন্সিবিলিটি নিয়ে যে না আমি দায়ী, জনগণ আমাকে দায়িত্ব দিয়েছে, এতগুলো মানুষ যে মারা গেল, তার রেসপন্সিবিলিটি নেওয়ার দায়িত্ব এই সরকারের নেই। যদি ভালো কাজের কৃতিত্ব নিতে হয়, দুর্ঘটনা বা খারাপ কাজের কৃতিত্বও তোমাকে নিতে হবে, দায়ভার নিতে হবে। কিন্তু এই সরকার, এই যে বললাম যে রাজতন্ত্র চলছে, রাজা কোনো ভুল করতে পারে না। যা কিছু করবে নিচের লোক করবে, এবং তাদেরকেও সন্তর্পণে সরিয়ে দেওয়া হবে, সন্তর্পণে বাঁচিয়ে দেওয়া হবে। নাহলে আজকে ডেটে যারা সিম্পল ইলেকশনের আগে যারা চোর ছিল, ইলেকশনের পর ওয়াশিং মেশিনে ঢুকে যাচ্ছে এবং তারা ভালো হয়ে যাচ্ছে। জনগণ সব দেখতে পাচ্ছে, বুঝতে পারছে। শুধু খালি ন্যারেটিভ সেট করে দেওয়া হচ্ছে যে না বিজেপি প্রচুর ভালো কাজ করছে। একটা আপনি ভালো কাজ দেখিয়ে দেন, একটা ভালো কাজ, যেই ভালো কাজটা করেছে, যেটার জন্য গোটা বিশ্বের কাছে প্রশংসিত হবে। একটা জিনিস জানতে চাইবো, ঠিক পণ্ডিত জওয়াহরলাল নেহরু যখন দেশটি গঠন করছেন, সেই সময় কোনো জাতি ভেদাভেদ ছিল না, এবং আজকের ডেটে যেটা দেখা যায় যে এক জাতি ভেদাভেদ, সেকেন্ড আরেকটি জিনিস খুব দেখা যায় যেটা সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে দেখতে পাই, যে মোদির বিরুদ্ধে বললে বলা হয় দেশ বিরোধী। এই ব্যাপারটাকে কিভাবে বলবেন? এটা রাহুল গান্ধীও একবার বলেছিলেন যে মোদি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানে দেশ নয়, উনি দেশকে প্রতিনিধিত্ব করছেন। টিএন সেশন একবার কথা বলেছিলেন যে আপনি যে ইলেকশন কমিশনার, ওটা আপনি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার নাকি ভারত সরকারের? বলছে আমি সরকারের নয়, আমি দেশের দেশের হচ্ছে আমি নির্বাচন কমিশনার। তো ওনার কাছে এই ব্যাখ্যাটা ছিল, ওনার মেরুদণ্ড স্ট্রং ছিল। কংগ্রেস কখনো এর বিরুদ্ধে যায়নি, এবং যত রকম কড়া নিয়ম আনা যায় ইলেকশনকে সুষ্ঠুভাবে করার জন্য উনি করেছিলেন। আজকে ডেটের ইলেকশন কমিশনকে প্রোটেকশন দিতে হচ্ছে, একটাই কারণে প্রোটেকশন দিতে হচ্ছে কি, ওনার বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না। যদি আমি ভুলই না করি তাহলে তো মামলা হওয়ার কোনো জায়গা নেই। আমি জানছি যে আমি ভুল করব, আমার এগেনস্টে মামলা হতে পারে, তার জন্য আমি আইন নিয়ে আসলাম যেটা আমাদের কনস্টিটিউশনাল বিরোধী। কারণ প্রধানমন্ত্রীর এগেনস্টেও যদি মামলা হতে পারে, প্রধান বিচারপতির এগেনস্টে যদি মামলা হতে পারে, তাহলে ইলেকশন কমিশনের এগেনস্টে কেন মামলা হবে না? যদি ভুল করে থাকে অবশ্যই আইন সবার জন্য সমান,
তার মানে আমি কিছু ভুল করছি, যে ভুলগুলো আমি জানি যে পরবর্তীকালে আমার জেল জরিমানা হতে পারে, তার জন্য লাইফ টাইম তাকে ইমিউনিটি দেওয়া হচ্ছে। এইটা তো কনস্টিটিউশনের একদম ঘোর বিরোধী, এটা হতে পারে না। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানে দেশ নয়, আমিও দেশ, আপনিও দেশ, আর সঙ্গে যে আছে প্রত্যেকটা নাগরিকের কাছে দেশ। দেশ সবার আগে বড়, কোনো ব্যক্তি কিন্তু দেশ হতে পারে না। যে আমি আপনার সমালোচনা করলাম বললে আমি দেশ বিরোধী হয়ে গেলাম। সমালোচনা দরকার আছে, প্রত্যেকেরই সমালোচনা দরকার আছে। হেলদি ডেমোক্রেসিতে সমালোচনা অবশ্যই উঠে আসবে, তবেই সেখানটায় সুস্থ ডেমোক্রেসি থাকবে। পণ্ডিত নেহেরু ওই সময় যদি চাইতেন, শ্যামাপ্রসাদ মুখার্জিকে কেন উনি নিয়ে এসেছিলেন মন্ত্রিসভায়? পরে উনি ছেড়ে চলে গেছিলেন, ঠিক আছে, সব থেকে অ্যাবসোলুট মেজরিটিতে ছিলেন তো উনি, চাইলে উনি পারতেন। আম্বেদকরকে আজকে ডেটে বলা হয় যে সংবিধান প্রণেতা, কিন্তু ওনাকে অ্যাপয়েন্ট কে দিয়েছিলেন? প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু মস্তিষ্ক প্রসূত। উনি আম্বেদকরকে, ডক্টর ভীমরাও আম্বেদকরকে নিয়ে আসলেন যে কনস্টিটিউশন কমিটির চেয়ারম্যান করার জন্য। তো কৃতিত্ব যদি ওনাকেও দিতে হয়, তাহলে কৃতিত্ব পণ্ডিত নেহরুকেও দিতে হবে। আজকে ডেটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি সব কিছুর, অপারেশন সিন্দুর থেকে শুরু করে যা কিছুর, আর্মির কৃতিত্বকেও উনি নিয়ে নেন, কারণ আর্মি দেশকে রক্ষা করেন, কোনো জনপ্রতিনিধিকে উনি রিপ্রেজেন্ট করেন না। আমাদের দেশের সংবিধান বলছে যে আর্মির নামে ভোট চাওয়া যাবে না, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী কি করেন? যেটা দাঙ্গাও করাবেন, যুদ্ধও করাবেন, ষড়যন্ত্রও করবেন, কিন্তু তার কৃতিত্বটা উনি সঙ্গে সঙ্গে নিয়ে নেবেন। তো সেই কৃতিত্ব যদি ওনার নিতে হয়, তাহলে পণ্ডিত নেহরুকেও তো কৃতিত্ব দিতে হবে, কারণ উনি ওই কনস্টিটিউশন তৈরি করেছিলেন, কমিটি তৈরি করেছিলেন, শ্যামাপ্রসাদ মুখার্জিকে মন্ত্রিত্বে নিয়ে আসছিলেন। উনি সমস্ত বর্গের মানুষকে নিয়ে ভারসাম্য বজায় রেখে হিন্দু কোড বিল কে নিয়ে আসছিলেন? নারীদের সমান অধিকার কে দিয়েছিল? জাতপাতের সমান অধিকার কে দিয়েছিল? উনি দেশ গড়েছিলেন। বারবার একটা কথাই বলছি, যে ইউনিটি ইন ডাইভার্সিটি আমাদের ভারতবর্ষে এত বড়, এই যে এতগুলো 550-র উপরে যে প্রিন্সেস স্টেট ছিল, প্রত্যেকটা স্টেট তখন মনে করেছিল যে তারা স্বাধীন হয়ে গেল, তারা স্বাধীন দেশ হিসেবে চলবে। সেই সমস্ত দেশ গুলোকে, স্টেটগুলোকে একত্রিত করে ভারতবর্ষ রূপে যে আজকের ডেটে আমরা দেখতে পাই, সেই প্রধান কারিগর ছিলেন আমাদের পণ্ডিত জওহরলাল নেহরু, সঙ্গে এন্টার মন্ত্রিসভা। ওই সময় উনি এই স্বপ্ন দেখেছিলেন বলে আজকে ডেটে আমরা এই ভারতবর্ষে দাঁড়িয়ে আছি। সেই মহান ব্যক্তিকে যদি আমরা ছোট করি এবং তার কার্যকালকে যদি ছোট করে যদি আমি মহান হতে চাই, তাহলে সেটা জনগণই বিচার করবে। আমার মনে হয় এটা জনগণ সঠিকভাবে পরবর্তীকালে এর অ্যানালাইসিস করবে, ইতিহাস কথা বলবে। কংগ্রেস সবসময় ইতিহাসকে ভরসা রাখে, ইতিহাসের কথা চিন্তা করে তার জন্য দেশ গড়ার কাজ করেছে। আজকে ডেটে বিজেপি সরকার ইতিহাসকে মাথায় না রেখেই করছে, কারণ নিজেদের সময় সীমা পর্যন্ত যা করার করে যাবে। পরবর্তীকালে এই বিজেপি পার্টি থাকবে কি থাকবে না, বা দেশের কি হালত হবে কি হবে না, সেটার প্রতি কিন্তু এনাদের নজর নেই, আমার দৃষ্টিতে তাই মনে হয়। কারণ ইতিহাসকে যদি কেউ চিন্তা ভাবনা করে, ভবিষ্যতের কথা যদি চিন্তা করে, তাহলে আজকে ডেটে কি করছি তার এফেক্ট করতে বাধ্য। আজকে ডেটে বিজেপি পার্টি যে কাজটা করে যাচ্ছে, তাতে তো আমার মনে হচ্ছে না যে ইতিহাস এনাদেরকে কেউ ক্ষমা করবে। আমি ছোট্ট একটা উদাহরণ দেই। মহাভারত আপনারা সবাই দেখছেন, আমরাও দেখছি, ছোটবেলা থেকে দেখতে দেখতে বড় হয়েছি। মহাভারতের শেষ পার্টে যুদ্ধ শেষ হয়ে গেছে, পিতামহ ভীষ্ম সরসজ্জায় শায়িত হয়ে আছেন, রাজপাট আমাদের যুধিষ্ঠিরের কাছে যাবে। শ্রীকৃষ্ণ বলছিলেন পিতামহ ভীষ্মকে যে আপনি শেষ যে রাজধর্ম সম্পর্কে যুধিষ্ঠিরকে কিছু বলে যান। তো পিতামহ ভীষ্ম একদিন ওই সময় বলছিলেন যে যে রাজা তার পূর্বপুরুষকে সবসময় দোষারোপ করে, সে রাজা কখনো সেই দেশের ভালো করতে পারে না। কেন? যে রাজা খারাপ কাজ করেছে বা ভালো কাজ করতে পারেনি, তাকে সরিয়ে আপনাকে নিয়ে এসছে। আপনার ডিউটি ওই রাজা যতটুকু করেছে তার থেকে আরও কত ভালো কাজ করা যায় সেইটার চেষ্টা করা, নাকি তাকে শুধু দোষারোপ করা। তো কাজেই কখনো যুধিষ্ঠির যেন পূর্বের যে রাজা ছিল তার দোষারোপ করতেই যেন সময় নষ্ট না করে, আগে যেন রাজপাট এগিয়ে নিয়ে যায়। তো আজকের ডেটে আমরা যারা দেখতে পাচ্ছি যে বিজেপি সরকার সারাক্ষণ ধরে পূর্বের সরকার কি করেছে সেই সরকারেরই সমালোচনা, ইনক্লুডিং ওনারও সরকার আছে, বাজপেয়ী সময়ের সরকারের সমালোচনা এর মধ্যে চলে আসে, যে পূর্বের সরকার। তো যে সরকার পূর্বের সরকারের সবসময় সমালোচনা করে, সে রাজা কোনোদিনও দেশের ভালো করতে পারে না।
কথা বললাম অলোক ধারার সঙ্গে, এবং যে তথ্যটি বলতে চাইবো যে ধরুন আপনার লাইনকে যদি বড় করতে হয় তাহলে দরকার নেই অন্যের লাইনটাকে মুছে দেওয়া, আপনি তার থেকে বড় লাইন করুন, তাতে কোনো অসুবিধে নেই। এবং পুরো বক্তব্যটি আপনাদের সামনে রাখলাম এবং জনগণই বিচার করবে যে এই দুটো বিষয়ের ওপরে কোনো কম্প্যারিজনের দরকার আছে কি না, কারণ দুজনের সময়কার পরিস্থিতি আলাদা ছিল এবং দুজন তার আলাদা সময় দেশের জন্য কাজ করছেন। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।